Hello, Assalamu alaikum. Dear friends, welcome to my online class. I hope you all are well. So, dear friends, today I am going to teach you a very important grammatical unit, and that is completing sentence. So, আমরা যদি টপিকটা একটু খেয়াল করি, আমরা দেখি যে কমপ্লিটিং সেন্টেন্স মানে একটা সেন্টেন্স সম্পূর্ণ করা। তার মানে হলো তোমাদের পরীক্ষায় একটা জিনিস একটা বাক্য দেওয়া থাকবে যেটা থাকবে অসম্পূর্ণ, তোমাদের অর্থ মিলিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। স্টুডেন্টস, একটু বলে রাখি, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ধরনের বাক্য ব্যবহার করি এবং এগুলোও কিন্তু মানে একই ধরনের, রাইট? আমরা যেগুলো বাংলায় বলি সেগুলোই জাস্ট ইংরেজিতে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্স সেই আকারে শিখব। যেমন তোমাদেরকে যদি আমি বাংলা বলি যে যদি তুমি আসো, আর কিছু বললাম না, সেন্টেন্সটা অবশ্যই সম্পূর্ণ হলো না, রাইট? সেক্ষেত্রে আমার কি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে। সেন্টেন্সটা কমপ্লিট হয় কেমন দেখো, আমি যদি বলি যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আমাকে সাহায্য করো, তারপরে কিছু বললাম না, সেন্টেন্সটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এই সেন্টেন্সটাই আমরা সম্পূর্ণ করব আর একটা কিছু দিয়ে। যদি বলি যদি তুমি আসো আমি যাব, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। অন্য ধরনের সেন্টেন্স যদি বলি, যদি কারণ বা ফলাফল সম্পর্কে বলি যে যেহেতু সুমনা অনেক ভালো পড়াশোনা করে, তারপরে আমি আর কিছু বললাম না, সেন্টেন্সটা অবশ্যই সম্পূর্ণ হলো না। এক্ষেত্রে আমাদের আরও কিছু জানার আগ্রহ থেকে যায় এবং সেটাই আমরা ইংরেজিতে করব, যেটার ইংরেজিতে নাম হলো কমপ্লিটিং সেন্টেন্স। দ্যাট মিন্স দ্য সেন্টেন্স উইল বি ইনকমপ্লিট, অসম্পূর্ণ থাকবে। উই নিড টু কমপ্লিট, আমাদেরকে এটা কী করতে হবে? কমপ্লিট করতে হবে। জাস্ট এটা ইংরেজিতে, আর কিছুই নয়। তো ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করার জন্য আমাদের কয়েকটা বিষয় অবশ্যই জ্ঞান রাখা প্রয়োজন। সেগুলো কি আমরা সেই সম্পর্কে একটু দেখব, যে আসলে ওই যেগুলো আমরা কমপ্লিট করব সেগুলো আসলে কি। সো খেয়াল করো, সো দেখো আমাদের অলরেডি দেখা যাচ্ছে এখানে যে আমরা যখন কমপ্লিট করব, দেখো ফর আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিটিং সেন্টেন্স ওয়েল উই নিড টু হ্যাভ দ্য আইডিয়াস রিগার্ডিং, দেখো এখানে বোল্ড অক্ষরে দিয়েছি, ফ্রেজ, ক্লজ অ্যান্ড সেন্টেন্সেস। এই তিনটা সম্পর্কে আমাদের আইডিয়াটা অত্যন্ত ভালো থাকতে হবে, না হলে কিন্তু আমরা ভালো করতে পারবো না, রাইট? ওকে, সো আমরা যদি বলি যে ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ, ফ্রেজটা কি আসলে? দেখো ফ্রেজ মানে হলো, বাংলা মানে হলো শব্দগুচ্ছ। তার মানে হলো যে কয়েকটা শব্দের একসাথে মিলে তারা তৈরি করে কি ফ্রেজ। ইংরেজিতে বলতে গেলে বলতে হয় ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলো শব্দ সমষ্টি। হিয়ার দেয়ার ইজ নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, এখানে কোনো সাবজেক্ট থাকে না, কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এক্সাম্পল হিসেবে দেখো দিয়েছি টু শাইন ইন লাইফ, দেখো এখানে কোনো সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। ফাইনাইট ভার্বগুলো কোনগুলো? দেখো ফাইনাইট ভার্বগুলো যে সেই ভার্বগুলো যেগুলো দ্বারা একটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেটা চেনা যায়। নেক্সট দেখো ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মানে কি মাঠে কাজ করা। এটা দেখো এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে, রাইট? জেরান্ড যেটা। তারপরে দেখো ডান বাই কুদ্দুস, মানে কুদ্দুস দ্বারা তৈরি। দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, রাইট? পরেরটা ইন ফ্রন্ট অফ, মানে সামনে। সো ডিয়ার স্টুডেন্টস, যে ফ্রেজ মানে হলো শব্দগুচ্ছ, সেখানে কোনো সাবজেক্ট থাকে না, সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, মোটামুটি কয়েকটা শব্দের সমাহার, এবং সেটা একটা পার্টিকুলার একটা পারসুইসের কাজ করে। যেমন টু শাইন ইন লাইফ মানে জীবনোন্নতি লাভ করা, রাইট? এগুলো একটা বিশেষ ধরনের অর্থ দেয় কিন্তু সম্পূর্ণ অর্থ দিতে পারে না। ওকে, নেক্সট দেখো ক্লজ। ক্লজ মানে আমরা যদি বাংলায় বলি খণ্ডবাক্য। দেখো ইংরেজিতে বলতে গেলে ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, এটা একটা বাক্যের অংশ, রাইট? আ ক্লজ মাস্ট কন্টেইন আ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব, ক্লজে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাহলে আমরা সেটাকে ক্লজ বলে গণ্য করব, রাইট? এক্সাম্পল দেখো ইফ ইউ কাম আই উইল গো, এর বাংলা অর্থ দ্বারা এমন যে যদি তুমি আসো আমি তাহলে যাব, রাইট? সো ইফ ইউ কাম এটা একটা ক্লজ, এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। আই উইল গো আমি যাব, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। যদি তোমরা
আমার আগের ভিডিও দেখে দেখো, ফ্রেজ ক্লজের উপর আমার একটা ভিডিও আছে, সেখানে দেখলে তুমি বিস্তারিত বুঝতে পারবে আরও। পরের সেন্টেন্সটা দেখো, সিন্স ইউ স্টাডি সিরিয়াসলি, যেহেতু তুমি ভালোভাবে পড়ো, ইউ উইল, এখানে এটা ওয়ার্ড আসবে গেট, ইউ উইল গেট ইউর এক্সপেক্টেড রেজাল্ট, তুমি তোমার প্রত্যাশিত ফলাফল পাবে। পরেরটা দেখো, এখন আমরা দেখব যে সিম্পল সেন্টেন্স, রাইট? আমরা বলেছিলাম যে সেন্টেন্সের প্রকারভেদ আছে, সেই প্রকারভেদে এখানে আমাদের জানা অত্যন্ত জরুরি। সেন্টেন্স গঠনগত দিক দিয়ে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সো আমরা প্রথমে দেখি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে হলো সাধারণ বাক্য বা সরল বাক্য, রাইট? এর সিম্পল মানে কি? সিম্পল মানে সাধারণ, ঠিক তেমনি সিম্পল সেন্টেন্স এটাও অত্যন্ত সাধারণ একটা বাক্য বা সরল বাক্য। দেখো, দেখো একটু এইখানে লেখা আছে, দেখো সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স, আর সিম্পল সেন্টেন্স কন্টেইনস অনলি ওয়ান ক্লজ। সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ক্লজ থাকে। দ্য ক্লজ ইজ কল্ড আ প্রিন্সিপাল ক্লজ, এবং সেই ক্লজটাকে কী বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন বাক্যাংশ, যেটা তার মনের ভাব নিজেই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। স্টুডেন্টস, এক্সাম্পল দেখো, আই রিড মোর টু গেট এ প্লাস। আমি বেশি পড়ি যাতে আমি এ প্লাস পাই, রাইট? আই রিড মোর, দেখো এখানে রিডটা হলো ফাইনাইট ভার্ব, সাবজেক্ট হলো আই, আর এখানে টু গেট এ প্লাস, এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু কোনো পার্টিকুলার ক্লজ না। দেখো স্ট্যান্ডিং অন দ্য ওয়াল, লুক, স্ট্যান্ডিং অন দ্য ওয়াল মানে কি? ওয়ালের উপর দাঁড়িয়ে, দেয়ালের উপর দাঁড়িয়ে। দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, সো কমার আগ পর্যন্ত কি এটা কি একটা ফ্রেজ? হি কুড সি দ্য গেম, সে খেলাটা দেখতে পেরেছিল। সো টোটালটা এখানে একটা সিম্পল সেন্টেন্স। বাই ডুইং দ্য ওয়ার্ক সিনসিয়ারলি হি স্যাটিসফাইড হিজ বস, ভালো মতো কাজ করে সে তার বসকে সন্তুষ্ট করেছিল। সো বাই ডুইং দ্য ওয়ার্ক সিনসিয়ারলি, দিস ইজ আ ফ্রেজ। আর হি স্যাটিসফাইড হিজ বস, এটা হলো একটা ক্লজ, রাইট? সো এখানে একটা ক্লজ যেহেতু আছে, সেহেতু আমার এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও, হি ইজ গ্রিডি, সে আরও লোভী। তারপরে দেখো, শিওরলি ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সাম, অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করবে। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এবার সিম্পল সেন্টেন্স দেখলাম, এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে হলো জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য, রাইট? এটা একটু কঠিন, একটু জটিল ব্যাপারটা। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? সো কমপ্লেক্স সেন্টেন্স কন্টেইনস অ্যাট লিস্ট 2 ক্লজেস। সেখানে অন্তপক্ষে কয়টা ক্লজ থাকবে? 2টা ক্লজ থাকবে। ওকে, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, আর একটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে লেখা আছে, ওয়ান ইজ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড অ্যানাদার ক্লজ ইজ সাবঅর্ডিনেট, রাইট? সো একটা থাকবে স্বাধীন বাক্য আর একটা পরাধীন বাক্য। তার মানে হলো প্রিন্সিপাল ক্লজ তার নিজের অর্থ নিজেই সম্পূর্ণ প্রকাশ করতে পারবে, আর সাবঅর্ডিনেট ক্লজ তার অর্থ সম্পূর্ণরূপে নিজে সে প্রকাশ করতে পারবে না। তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হয়, রাইট? এক্সাম্পল দেখো, ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো। এটা দেখো, এটা একটা ক্লজ, কিন্তু এটা তার নিজের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে নাই, তাই আমরা এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আই উইল গো, আমি সেখানে যাব, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা যদি আমি এটাকে আগেরটাকে বাদও দিই, তারপরেও কিন্তু এটা কি সম্পূর্ণরূপে নিজের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। সো দিস ইজ প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দিস ওয়ান ইজ সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, সিন্স দে আর লেজি, যেহেতু তারা অলস, দে ক্যান নট শাইন ইন লাইফ। সো সিন্স দে আর লেজি, এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ, দে ক্যান নট শাইন ইন লাইফ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। তারপর দো দ্য ম্যান ইজ কেপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক, যদিও লোকটা এই কাজটা করতে সক্ষম, হি ইজ আনউইলিং, সে ইচ্ছুক না। রেস্টুরেন্টস দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কমপ্লেক্স সেন্টেন্স চেনার একটা অন্যতম উপায় হলো কতগুলো কনজাংশন থাকে, সেই কনজাংশনগুলোকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে কারণ হলো এই ওয়ার্ডগুলোর সাথে যে ক্লজগুলো থাকে সেগুলো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তার মানে পরাধীন বাক্য। দেখো কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডস, যেমন হু, হোয়ার, হোয়েন, হোয়াট, রাইট? এগুলা সো দ্যাট, সো ডট ডট দ্যাট, তারপরে আছে তোমার সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দো অলদো, ইফ, প্রোভাইডেড, প্রোভাইডিং, provided that, unless, lest, till, until,
অ্যাজ লং অ্যাজ ইফ অ্যাজ দ্য এটসেট্রা। সো আরও অনেক আছে। সো আমরা এইগুলো থাকলে বুঝতে পারবো যে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? সো এবার হলো কাম টু দ্য পয়েন্ট, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স খুবই একদম সহজ সরল সেন্টেন্স। খেয়াল করো যে আমরা দেখি সংজ্ঞাটা, ডেফিনেশন দিকে তাকায় দেখো। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? আ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। সেখানে অন্ততপক্ষে দুইটা কি স্বাধীন বাক্যাংশ থাকবে, অ্যান্ড দে আর কানেক্টেড বাই সাম কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং সেগুলা কয়েকটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা অবশ্যই যুক্ত থাকে, যেমন অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, এটসেট্রা। ওকে, এক্সাম্পল খেয়াল করো। দে কল্ড মি। স্টুডেন্টস, দিস ইজ আ সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। আই কমপ্লিটেড দেয়ার টাস্ক, আমি তাদের কাজটা করেছিলাম, এটা একটা সেন্টেন্স। কিন্তু এটা কানেক্টেড কোনটা দ্বারা? দুইটা, এই যে অ্যান্ড, এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, রাইট? এটা দ্বারা কানেক্টেড। সো আমরা এই ধরনের সেন্টেন্স থাকলে যখন আমরা দেখব দুইটা সেন্টেন্স অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ এগুলো দ্বারা কানেক্টেড, আমরা ধরে নেব সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দেখো উদাহরণটা, কাম অর ইউ উইল বি পানিশড। কাম কিন্তু এখানে একটা ওয়ার্ড, কিন্তু একটা ওয়ার্ড দিয়ে এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা হয়েছে, রাইট? তো কাম একটা, এখানে একটা সেন্টেন্স, আর একটা কি, ইউ উইল বি পানিশড। ইউ উইল বি পানিশড, তোমার শাস্তি পেতে হবে। এই যে শাস্তি পাবে, এই দুটা যে ক্লজ, বা এই দুটা ক্লজ কী দ্বারা কানেক্টেড দেখো এখানে, অর দ্বারা, এবং দুটা মিলে একটা সেন্টেন্স। ওকে, তারপরে দেখো, দ্য স্টুডেন্টস ওয়াজ উইক। ছাত্রটা মানে ছাত্রছাত্রীটা সে কী ছিল? দুর্বল ছিল। বাট হি সামহাও ম্যানেজড টু পাস ইন দ্য এক্সামিনেশন, কিন্তু সে কোনো না কোনোভাবে পাস করতে সক্ষম হয়েছিল। সেখানে দুইটা সেন্টেন্স আমি এখানে বোল্ড করে দিয়েছি, এই যে বাট, এটা একটা কানেক্টরস, এটা দ্বারা সে কানেক্টেড। সো আমরা দেখলাম অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ এগুলো থাকলে সেটা হলো কী হয়? কম্পাউন্ড সেন্টেন্স। তবে মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে তাকে অবশ্যই দুইটা ক্লজ থাকতে হবে, এবং দুইটা ক্লজই হবে কি? প্রিন্সিপাল ক্লজ। সো ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আমাদের শিখলাম। আমি যদি একটু সামারাইজ করি তাহলে দেখা যায় যে কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের কমপ্লিট করার জন্য হয় ফ্রেজ, মাঝে মাঝে ফ্রেজ ব্যবহার করতে হয়, মানে কয়েকটা শব্দ ব্যবহার করতে হয়, মাঝে মাঝে ক্লজ ব্যবহার করতে হয়, রাইট? এই জন্যই যে ফ্রেজ, ক্লজ এই ধরনের ধারণা থাকা অত্যন্ত জরুরি। ইতিমধ্যে তোমরা এই সম্পর্কে ধারণা পেয়েছো। তারপর আমি বলেছিলাম যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে, রাইট? কারণ কোনটা কোন ধরনের সেন্টেন্স হবে এটা আমাদের বুঝতে হবে, না বুঝলে ভালো মতো করা যাবে না। সো আমি ইতিমধ্যে বলেছি সিম্পল সেন্টেন্স মানে সেখানে একটা ক্লজ থাকবে। একটা ক্লজ মানে যে ছোট হবে এমনটা না, অনেক বড়ও থাকতে পারে, কিন্তু তোমার বুঝতে হবে যে সেখানে কি কয়টা সাবজেক্ট আছে, কয়টা ফাইনাইট ভার্ব আছে, এইভাবে খেয়াল রাখতে হবে। সিম্পল সেন্টেন্স সমান একটা ক্লজ, এবং সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স সমান অ্যাট লিস্ট দুইটা ক্লজ, সেখানে একটা হবে প্রিন্সিপাল ক্লজ আর একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স সমান অন্ততপক্ষে দুইটা ক্লজ, এবং দুইটা হবে প্রিন্সিপাল ক্লজ, এবং সেগুলো কতগুলো কানেক্টর দ্বারা কানেক্টেড থাকে। সো আমরা এই পর্যন্ত এটা শিখেছি। এখন দেখবো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 6টা রুল। দেখো, রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স, সিন্স অ্যাজ, হোয়েন। সিন্স অ্যাজ এটা মানে হলো কারণ বা যেহেতু, আর হোয়েন একটা সময়কে নির্দেশ করে। সো এই তিনটা একসাথে আমরা নিয়ম পড়তে পারি। সেক্ষেত্রে আমরা দেখি যে সিন্স অ্যাজ মানে কি। দেখো সিন্স অ্যাজ, বিকজ, হোয়েন এগুলো যখন থাকে তখন আমরা কারণ বা ফলাফল প্রকাশ করি। কারণ সিন্স অ্যাজ মানে কারণ বা যেহেতু। সিন্স অ্যাজ মানে কি? কারণ বা যেহেতু। এবং এগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সেস আর ফর্মড, রাইট? এগুলো দ্বারা, এই কানেক্টরস দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। তার মানে হলো সেখানে অন্ততপক্ষে দুইটা ক্লজ থাকবে, একটা থাকবে প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট। দেখো এই যে স্ট্রাকচার আমি সংক্ষেপে লিখেছি, স্ট্রাক মানে গঠন, আমি কীভাবে গঠন করব। তো সিন্স অ্যাজ, হোয়েন এগুলোর একটা থাকবে, তারপরে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন থাকবে, এবং এটা হবে কি? কারণযুক্ত ক্লজ। এটা হবে কি? কারণযুক্ত ক্লজ, এবং কারণের পরেই থাকবে কি? ফলাফল। কারণ আমরা কারণ বলার পরে আমরা ফলাফল আশা করি, যেটার ফলে কি হলো, রাইট? সো এরপরে ফলাফলযুক্ত সেন্টেন্স হবে, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, দ্যাট ইজ এখানে যে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় সেক্ষেত্রে আমাদের টেন্স এর যে ব্যাপারটা থাকে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স সেন্টেন্সের এক অংশ যদি তোমরা লিখে নিতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সের এক অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অপর অংশ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে কোনো টেন্সে হতে পারে। কিন্তু
কমপ্লেক্স সেন্টেন্সের এক অংশ যদি পাস্ট টেন্সে হয় তাহলে অপর অংশ অবশ্যই পাস্ট টেন্সে হতে হবে, করসপন্ডিং পাস্ট টেন্সে হতেই হবে। খেয়াল করো এখানে আমি ওই এক্সাম্পল দিয়েছি, সিন্স অ্যাজ হোয়েন বা সিন্স অ্যাজ দেওয়া আছে একটা, সিন্স অথবা অ্যাজ উই আর সিরিয়াস টু আওয়ার স্টাডিজ, যেহেতু আমরা আমাদের পড়ালেখা নিয়ে সিরিয়াস, সাকসেস মাস্ট কাম টু আওয়ার ডোর, সফলতা অবশ্যই আমাদের এখানে আসবে। সাকসেস মাস্ট কাম টু আওয়ার ডোর সিন্স উই আর সিরিয়াস টু আওয়ার স্টাডি। ডেস্টুডেন্ট খেয়াল করো, আমরা যখন সিন্স অ্যাজ বাক্যের প্রথমে ব্যবহার করছি, তারপরে আমরা এই ক্লজটা শেষ হওয়ার পরে কিন্তু একটা কমা দিচ্ছি, কিন্তু যখন আমরা সিন্স অ্যাজটাকে আমরা মাঝখানে ব্যবহার করছি তখন কিন্তু আর কমা লাগছে না। সো এইটা খেয়াল করতে হবে, যখন আমরা শুরুতে ব্যবহার করব তখন মাঝখানে এটা কমা দিব, আর যখন এই সিন্স অ্যাজটা মাঝখানে চলে যাবে তখন আর কোনো কমা, কোনো পাংচুয়েশন হবে না। উদাহরণটা খেয়াল করো, হোয়েন আই গট দ্য নিউজ, যখন আমি সংবাদটা পেয়েছিলাম, আই বিকেম ওয়ারিড, আমি অত্যন্ত চিন্তিত হয়ে গিয়েছিলাম, রাইট। সো সিন্স অ্যাজ হোয়েন মানে হলো কারণ বা যেহেতু, এগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, সেক্ষেত্রে অবশ্যই দুইটা ক্লজ থাকবে এবং সিন্স অ্যাজ হোয়েনের সাথে কারণ থাকবে, কারণযুক্ত ক্লজ থাকবে এবং এরপরে হবে কি ফলাফলযুক্ত যে ক্লজ হবে, রাইট। সো পরেরটা আমরা যাই, দেখো ডিস্টেন্স রুল নাম্বার 2, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ। বিকজ অফ মানে কারণে, ডিউ টু মানেও কারণে, অন অ্যাকাউন্ট অফ এটা মানেও কারণে। সো আমরা যখন এইগুলোতে থাকবে তখন আমার মনে রাখতে হবে যে এগুলো থাকলে এগুলোর পরে ক্লজ হয় না, এগুলোর পরে ফ্রেজ বা কতগুলো শব্দ যোগ করে আমাদের সেগুলো কমপ্লিট করতে হয়। সো খেয়াল করো এখানে লিখে দিয়েছি, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলোর পরে ফ্রেজ বা ওয়ার্ড হয়। এগুলো মানে হলো কারণ, এগুলো প্রত্যেকটি কারণ প্রকাশে ব্যবহৃত হয়। বেসিক্যালি সিম্পল সেন্টেন্সেস আর ফর্ম, এগুলো দ্বারা সাধারণ বাক্য বা সরল বাক্য গঠন করা হয়। তার মানে হলো সেখানে একটা ক্লজ থাকে। টেস্টেন্ট যদি তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা পজ করে তারপরে তোমরা লিখে নিতে পারবে। স্ট্রাকচার দেখো, বিকজ অফ বা ডিউ টু বা অন অ্যাকাউন্ট অফ, এই যেগুলো আছে এগুলোর পরে একটা ফ্রেজ হবে, মানে কতগুলো শব্দগুচ্ছ হবে, তারপরে কমার পরে সাবজেক্ট ভার্ব এক্সটেনশনটা হবে। খেয়াল করো এখানে দেওয়া আছে বিকজ অফ পোভার্টি, মানে দারিদ্রতার কারণে, হি হ্যাড টু বেক, তাকে ভিক্ষা করতে হয়েছিল। পরেরটা দেখো, উই ক্যান নট গো টু স্কুল ডিউ টু কোভিড-19, আমরা স্কুলে যেতে পারি না কিসের জন্য, কোভিড-19 জন্য, রাইট। পরেরটা দেখো, উড রাদার ডট ডট দ্যান, উড রাদার মানে হলো বরং, উড রাদার মানে হলো বরং এবং এগুলোর পরে দ্যান হয়। উড রাদারের পরে একটা ভার্বান হয়, দ্যানের পরে আমরা কী হয় আমরা দেখব। খেয়াল করে একটু যে এই যে এগুলো বরং, আমরা বাংলা অনেক সময় বলি যে তুমি বরং এইখানে থাকো আমি ওইখানে যাই, এই ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি। দেখো স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বন, উড্ডাদের পরে কী হবে ভার্বন, এই উড্ডাদেরকে বলা হয় সেমি মডেল, রাইট। ভার্বন প্লাস এক্সটেনশন কিছু থাকলে হতে পারে, নাও হতে পারে, প্লাস দেন প্লাস ভার্বন প্লাস ভার্বন অথবা নাউন অথবা এক্সটেনশন। এটা খেয়াল করো, হি উড রাদার ডাই, সে বরং মারা যাবে, দেন বেগ, ভিক্ষা করার চেয়ে সে বরং মারা যাবে। আই উড রাদার টেক প্লেন রাইস দেন পোলাও। দেখো এখানে আগেরটা আমরা দেনের পরে ভার্বন বসিয়েছিলাম, কিন্তু এটার পরে আমরা দেখো এখানে নাউন বসিয়েছি। আই উড রাদার টেক প্লেন রাইস, আমি বরং সাদা ভাত খাবো, দেন পোলাও, পোলাওয়ের চেয়ে, রাইট। সো এবার দেখবো আমরা সো ডট ডট দ্যাটের নিয়ম। সো ডট ডট দ্যাট এর বাংলা হলো এতই যে, আমরা অনেক সময় বলি যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই যখন এতই যে বাংলায় প্রকাশ করি তখন আমরা সেই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা এই সো ডট ডট দ্যাট ব্যবহার করতে পারি। সো ডট ডট দ্যাট মানে হলো এতই যে। ডিয়ার খেয়াল করো রুলটা কি, রুলটা হলো এই যে আমি কতগুলো ডট ডট দিয়েছি তার মানে কি এগুলো এর আগে আরও অনেক কিছু থাকবে, আমরা এখান থেকে যেটুকু আমাদের বেশি বা কমপ্লিট করতে হয় সেটুকু আমি দিয়েছি। সো প্রথমে সো, তারপর সোর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, তারপরে একটা দ্যাট বসাতে হয় কারণ সো ডট ডট দ্যাট, রাইট। তারপরে এখানে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট টু, এখানে যে আগে সাবজেক্টটা থাকবে সেটাও বসতে পারে অথবা আরেকটাও বসতে পারে। সাবজেক্ট টু প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বন প্লাস এক্সটেনশন। সো কখন ক্যান নট কখন কুড নট এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। টেস্টেন্স এই যে সো এর আগে কিন্তু একটা সাবজেক্ট ভার্ব থাকবে, এইটা যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা এখানে বসবো ক্যান নট, আর এইটা যদি পাস্ট হয় তাহলে আমরা এখানে বসবো কুড নট। আর ক্যান নট কুড নট এগুলোর প্রত্যেকটাই যেহেতু মডেল অক্সিলারি এগুলোর পরে হবে ভার্ব অন। ওকে, এক্সাম্পল দেখো, হি ইজ সো সিক দ্যাট হি ক্যান নট মুভ, সে এতই অসুস্থ যে সে নড়াচড়া করতে পারে না।
সো এখানে ডিয়ার খেয়াল করো, এখানে ইজ দিয়েছি, ইজ মানে প্রেজেন্ট টেন্স, তার মানে এখানে হবে কি ক্যান নট, তারপরে ভার্ব ওয়ান। এখানে দিয়েছি পরের উদাহরণটা হি ওয়াজ সো সিক, এখানে ওয়াজ হয়ে গেছে, এই জন্য এর পরেরটা কি হয়ে গেছে কুড নট। আর এই যে এক্সারসাইজ আছে সেগুলো তোমরা করবে, তোমরা এখানে ভিডিও পজ করে তোমরা এক্সারসাইজ করবে। সো দ্যাট, আগেরটা ছিল সো ডট ডট দ্যাট, ওটা মানে ছিল এতই যে, তো এখানে সো দ্যাট মানে যাতে, এগুলো আমরা সাধারণত উদ্দেশ্য প্রকাশের জন্য ব্যবহার করি। সো রুলটা দেখো, ডট ডট মানে তোমরা জানো এর আগে কিছু থাকবে, সো দ্যাট দেওয়া থাকবে, তারপর আমরা কীভাবে কমপ্লিট করব, সো দ্যাট প্লাস সাবজেক্ট, একটা সাবজেক্ট বসাবো, ক্যান অথবা কুড বসাবো, তার ভার্ব ওয়ান, এখানে কিন্তু নট নাই, রাইট, ক্যান অথবা কুড বসবে, ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তো তোমরা অলরেডি জানো যে কখন আমরা ক্যান বসাবো, কখন কুড বসাবো, যখন প্রেজেন্ট হবে তখন ক্যান, যখন পাস্ট হবে তখন কুড। এক্সাম্পল খেয়াল করো, উই ইট সো দ্যাট, আমরা খাই, সো দ্যাট যাতে, উই ক্যান লিভ, আমরা বেঁচে থাকতে পারি। তারপর এটা দেখো, দ্য ম্যান কেম হিয়ার, লোকটা এখানে এসেছিল, সো দ্যাট হি কুড গেট দ্য মানি, যেহেতু এখানে পাস্ট সেহেতু আমি এটাকে কী করে দিয়েছি, কুড করে দিয়েছি, পাস্ট করে দিয়েছি, রাইট, দ্যাটস ইট। সো এখানে কতগুলো এক্সারসাইজ দিয়েছি, তোমরা এই এক্সারসাইজগুলো করবে, যেমন হি রিডস মোর সো দ্যাট, হি রেড মোর সো দ্যাট, দ্য ফার্মার স গুড সিড সো দ্যাট। সো এগুলো তোমরা খাতায় করবে, রাইট। তারপর এটা দেখো, লেস্ট, লেস্ট মানে ভয় হয় যে, ইংরেজিতে কি ফর ফিয়ার দ্যাট, এখানে একটা ভয় কাজ করবে, ওকে। তবে একটা মনে রাখতে হবে যে লেস্ট শব্দটা একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এরপরে কখনো নেগেটিভ একটা বাক্য হতে পারে না, ওকে। সো আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার দেখো, লিস্টের আগে কিছু থাকবে, তারপরে লিস্টের পরে মধ্যে সাবজেক্ট বসাবো, বেশিরভাগ সময় কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু এর আগে থাকে, বেশিরভাগ সময় এখানে ইউ বসে, ওকে। আর যদি এখানে অন্য কিছু দেওয়া থাকে হি সি, তাহলে এইখানে সেইটাই বসবে, রাইট। তারপরে দেখো, এগুলোর পর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এখানে শুড, সাবজেক্টের পরে কী আনতে হবে, শুড। অনেক সময় আবার উড বসালে বা মাইট বসালেও হয়, তবে আমরা শুডটাই বসাবো, শুড প্লাস ভার্ব। ভার্বগুলো কোন ধরনের, ভয়, যেগুলো যে ভার্বগুলো ভয় প্রকাশ করে, যেমন মিস মানে ধরতে ব্যর্থ হওয়া, ফেইল মানে ফেল করা, গেট ওয়েট মানে ভিজে যাওয়া, এগুলো প্রত্যেকটাই, রাইট। আমরা কেউ বাস মিস করতে চায় না, এটা ভয় করে, কেউ পরীক্ষায় ফেল করতে চায় না, এটা ভয় করে, গেট ওয়েট, কেউ বৃষ্টির দিনে ভিজতে চায় না, রাইট। সো এই ভার্বগুলো বসবে। কতগুলো এক্সাম্পল দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যে রিড মোর, বেশি করে পড়ো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। কেন ভয়, ব্যাপারটা হলো তোমার ফেল করা ভয়টা। সো দেখো লিস্টের পরে আমি কি দিয়েছি, একটা সাবজেক্ট দিয়েছি ইউ, তারপরে শুড, তারপরে ফেল একটা ভার্ব, তারপরে এক্সটেনশন। তারপরে দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো যাতে তুমি ট্রেন মিস না করো। সেখানে ভয় হলো ট্রেন মিস করা, রাইট। তারপরে দেখো হি টুক অ্যান আমব্রেলা, এখানে ইউ হবে, সরি, হি টুক অ্যান আমব্রেলা লেস্ট হি শুড গেট ওয়েট, সে একটা ছাতা নিয়েছিল যাতে সে ভিজে না যায়। স্টুডেন্টস কতগুলো এক্সাম্পল আছে, এখানে এক্সারসাইজ আছে, তোমরা এগুলো করবে, রাইট। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে, থ্যাংক ইউ সো মাচ, and if you have the problems then you can contact with me, or when the school opens you can make your understanding clear, right. Thank you very much, সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।